চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। যখন আমি বাসায় আসলাম জানতে পারলাম যে আমার চাচাতো ভাই শহীদ ফারহান ফাইয়াজ, তাকে শুট করা হলো। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন বা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষাটা কি পূরণ হয়েছে? কিছু কিছু পূরণ হয়েছে, আবার কিছু কিছু হয় নাই। সেই গভর্নমেন্টের আমলে হচ্ছে সরকার বিরোধী কোনো কথাই বলা যেত না। আওয়ামী লীগ তো এখন আহ, এখনকার যে গভর্নমেন্ট এদেরকে ওপেনলি গালি মারতে পারে। মা এসে আমাকে বলতেছিল যে পাশের বিল্ডিং এর একে ওকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার কারণে। মানে আপনি জুলাই যোদ্ধা হিসেবে আপনি কি কি ফ্যাসিলিটি নিচ্ছেন এখন? আমি কোনোই ফ্যাসিলিটি নিচ্ছি না। শেখ হাসিনা যেদিন পালাইছে ওই দিন হচ্ছে আমি ঘুমাইছিলাম। শুরু হয়েছে জুলাই মাস, নিশ্চয়ই আপনাদের মনে আছে 24 জুলাইয়ের কথা। 24 জুলাইয়ে সম্পৃক্ত হয়েছিল নানা শ্রেণী পেশা এবং ছাত্রছাত্রীরা। তাদের পেছনের অনেক গল্প রয়েছে, আমরা তাদের গল্প নিয়ে আজকের আয়োজন। মেনলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ সাক্ষাৎকার জুলাইয়ের স্মৃতিকথার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জুলাই সারির সম্মুখ যোদ্ধা আফসানা রহমান। তিনি আমরা তার পরিচয় সম্পর্কে যাব এবং তিনি কিভাবে এই জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন আমরা শুনবো তার কাহিনী। আফসানা রহমান, আপনাকে আমাদের সোনালী স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এই জুলাই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হলেন, আপনার পরিচয়টা শুরুতে যদি দিন। আমি আফসানা রহমান। আমি আমি আফসানা রহমান। আমি আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ইউকে থেকে। এখন আমার মাস্টার্স রানিং হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে। তো এখন হচ্ছে আমি লাইট অফ জাস্টিস সোসাইটির একটা সামাজিক সংগঠন, সেটার প্রেসিডেন্ট হিসেবে আছি। আপনি কিভাবে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন? আমরা অ্যাকচুয়ালি যারা জেনজি ছোটবেলা থেকে ডার্ক পলিটিক্স দেখে বড় হয়েছি, আমাদের জেনারেশনের যারা, তারা একদমই পলিটিক্সে কোনোভাবেই মানে ইন্টারেস্টেড ছিল না কখনোই। তো জুলাই আন্দোলন যখন স্টার্টিং হলো তখন এরকম অনেক আন্দোলনও এরকম স্টার্টিং হয়েছিল, যেমন 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল। তো প্রিভিয়াস যে আন্দোলনগুলো সেগুলো আমরা যখন দেখি আহ, আহ, এরকম গুলি টুলি করে অন্যায়ভাবে থামিয়ে দেওয়া হয়েছে, তারপর সরকারের পক্ষেই সবকিছু চলে গিয়েছে। তো জুলাই আন্দোলনটা যখন শুরু হলো, মানে কোটা নিয়ে যখন আন্দোলন শুরু হলো, তখন আমি এটা নিয়ে অতটা মাথা ঘামাই নাই। ভাবছি যে হয়তো বা কোনোভাবে এটাও এভাবে বন্ধ করে দেওয়া হবে, সব সরকারের পক্ষে চলে যাবে। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম আমার ছোট ভাই বোন আমার পরিচিতদের মধ্যেই একজন একজন করে শুটেড হচ্ছে, তারপর আবু সাইদ যখন মারা গেল, মানে বুক পেতে দিল, সে বুঝে উঠতে পারে নাই যে সত্যি সত্যি তাকে গুলি করে ফেলবে। দেন যখন ওটা দেখে যখন আমি আর ঠিক থাকতে পারি নাই, তখন আমি আমার ছোট ভাই বোন যারা ছিল আন্দোলনে তাদের সাথে আমি যোগ দিলাম। তো আমার আন্দোলনের স্পটটা ছিল ধানমন্ডি 27-এ। ধানমন্ডি 27-এ আমি যখন যোগ দিলাম, তো তখন আমি যেই গ্রুপটার সাথে ছিলাম সেটার সাথে আমি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। অ্যান্ড আমি যাদের সাথে আটকা পড়লাম রাপা প্লাজার ভিতরে, তাদের কাউকে আমি চিনি না। তো তারপর হচ্ছে এট দ্য মোমেন্ট হঠাৎ করে 18 জুলাই তখন হচ্ছে গিয়ে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেল, আমি বাসায় ফোন করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এন্ড ফোনেও ব্যালেন্স ছিল না। তো কোন রকম টিয়ার সেল ছোড়াছড়ি এগুলা বন্ধ হওয়ার পর যখন আমি বাসায় আসলাম জানতে পারলাম যে আমার চাচাতো ভাই শহীদ ফারহান ফাইয়াজ, তাকে শুট করা হলো। তো এটা দেখে মানে যখন হচ্ছে শুট হইলো, আমার রক্তের একজন ভাই শুট হইলো, তখন আমি তো বের হয়েছিলাম এমনি, মানে বের হয়ে গেছি, বাসায় বলছে যে যাওয়ার দরকার নাই, তাও আমি কথা না শুনে বের হয়ে গেছি। তো যখন আমার ভাইকে শুট করা হলো তখন আমি আরো চেপে বসলাম যে না, আন্দোলনে যাব। তো যখন আমি আবারও আন্দোলনে পার্টিসিপেট করলাম তখন দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ, রিক্সাওয়ালা, তারপর হচ্ছে সাধারণ জনগণ যারা মুদি দোকানদার থেকে শুরু করে ইলেক্ট সোসাইটির সবাই আন্দোলনে পার্টিসিপেট করছে। তো আন্দোলনটা মানে যেভাবে সফল হয়েছে, সাধারণ জনগণ পার্টিসিপেট করার কারণেই আন্দোলনটা সফল হয়েছে। তো আন্দোলনের স্মৃতি তো এক কথায় 1-2 লাইনে বলে শেষ করা যাবে না, এটা অনেক স্মৃতি, বলতে গেলে আচ্ছা, শেষ হবে আমরা না। একটু শুরুতে জানতে চাই যে আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন বা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষাটা কি পূরণ হয়েছে? মাঝখানে অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী সরকার পর এখন নির্বাচিত সরকার।
কোন সরকারের কাছে কি আপনারা এটার মূল্যায়ন পেয়েছেন জুলাইয়ের? কিছু কিছু পূরণ হয়েছে, আবার কিছু কিছু হয় নাই, বা হবার পথে হবেও কিনা তাও জানি না, কিন্তু আশা রাখি যে হবে। কারণ নতুন বাংলাদেশ গড়তে হলে একদম জিরো থেকে যেহেতু শুরু করতে হবে, হয়তোবা একটু সময় নিতে হবে। যেমন প্রথম পরিবর্তনটা যেটা এসেছে মানে বাক স্বাধীনতা, প্রিভিয়াস যেই গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের মানে ইউনূস সরকারের আমলের আগের যেই গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমলে হচ্ছে সরকার বিরোধী কোনো কথাই বলা যেত না। একটা স্ট্যাটাস দিলে সেটা হুমকি ধামকি দিয়ে ডিলিট করানো হতো, বা যে স্ট্যাটাস দিত আমরা আবরার আবরারের ঘটনাটা আমরা দেখেছি, বুয়েটের একজন শিক্ষার্থী সে ইন্ডিয়ার বিপক্ষে বা সরকারের বিপক্ষে কিছু লিখেছে বলে তাকে সে মারা গেল, সে বাঁচলো না। তো এই জিনিসটা হচ্ছে কিছুটা হলো পরিবর্তন এসেছে, আবার পরিবর্তন অনেক দিক দিয়ে আসে নাই, যেমন হাদি মারা গেল, সেটার বিচারও এখনো আমরা পাই নাই। তো এখন এই আন্দোলনটার পর যে পরিবর্তনটা এসেছে, আওয়ামী লীগ তো এখন এখনকার যে গভর্নমেন্ট এদেরকে ওপেনলি গালি মারতে পারে, এদেরকে ওপেনলি তাদের সাথে দ্বিমত পোষণ করতে পারে। চেঞ্জটা যদি এসে থাকে, এই ক্ষেত্রে চেঞ্জটা এসেছে যে বাক স্বাধীনতার ক্ষেত্রে হয়তোবা একটু ফ্লেক্সিবিলিটি আসছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যতটুকু জেনেছি, একটু আগে বললেন যে আপনার পরিবারে একজন আপনার ভাই শহীদ হয়েছে। তার সাথে কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আপনাকে কষ্ট দেয়? তার সাথে বিশেষ স্মৃতি বলতে কষ্টটা এই জায়গায় দেয়, তার সাথে আমার খুব বেশি টাইম স্পেন্ড করা হয় নাই, তাকে আমি দেখছিলাম একদম ছোটবেলা। আবার এই অবস্থায় যখন সে মারা গেল, সে যে বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর আমার তাকে আর দেখা হয় নাই। এই মারা যে গেল, তাও আমি সেম স্পটে থাকার পরও আমি তাকে দেখতে পারি নাই। আমার বাসায় এসে আমি দেখছি যে নিউজে দেখাচ্ছে তাকে শুট করা হয়েছে। বা ইন্টারনেট তো চলে যখন গেছে তখন অনেকক্ষণ আসে নাই। তো আমার চাচা যখন হচ্ছে আসে, এসে ইনফর্ম আমি ইনফর্মড হয়েছি অ্যাকচুয়ালি, আমার কাজিন একজন ইউকে থাকে, উনি বলছে যে দীপন মামার ছেলে মারা গেছে। তো তখন হচ্ছে আমার চাচাকে আমার বাবা ফোন দিছে, ফোন দিয়ে হচ্ছে মানে মেক শিওর করলো যে হ্যাঁ শুটিং হয়েছে। তো তখন তাকে হচ্ছে সিটি হসপিটালে তার ফ্রেন্ডরা ধরাধরি করে নিয়ে গেছে। আমরা যেতে মানে চাইছিলাম, আগ্রহ থাকা সত্ত্বেও হচ্ছে আমরা যেতে পারি নাই, কারণ অনেক হজবরল অবস্থায় রাস্তা টাস্তা ব্লক করে রাখছিল, গেলে হয়তো বা মানে আমিও ফ্যামিলি নিয়ে বিপদে পড়তে পারতাম, এজন্য এক প্রকার যাওয়া হয় নাই আর কি। তো তাকে সিটি হসপিটাল থেকে হচ্ছে মৃত ঘোষণা করা হয়েছে। তার লাস্টে কখন দেখা হয়, লাশ সর্বশেষ? তার লাশ আমি আর দেখতে পারি নাই। তার লাশ তাকে হচ্ছে ওখান থেকেই অ্যাম্বুলেন্সে করে আমাদের যে বাড়ি নারায়ণগঞ্জ ওখানে নিয়ে দাফন করা হয়েছে। আচ্ছা, এবার আমরা জানতে চাই যে জুলাই আন্দোলন চলাকালে ৩৬ জুলাই পর্যন্ত স্মরণীয় দিন কোনটি ছিল আপনার জন্য? জুলাই আন্দোলন থেকে ৩৬ জুলাই পর্যন্ত স্মরণীয় দিন ছিল হাসিনা যেদিন পালাইছে তার আগের দিন। কারণ তার আগের দিনও হচ্ছে আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম, আমার মা এসে আমাকে বলতেছিল যে পাশের বিল্ডিং এর একে ওকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার কারণে। তো তোমার ঠিকানাও যদি কেউ দেখায় দেয়, তোমার পরিচিত কেউ যদি দেখায় দেয়, তোমাকেও ধরে নিয়ে যাবে। তো তারপর হচ্ছে আমিও অনেক মানে হুমকি ধামকি খাইলাম, আমার ফেসবুকে গালিগালাজ অনেক খাইলাম। তো তারপরে এখনো তো আমি গালিগালাজ খেয়েই যাচ্ছি, ক্রমাগত পোস্ট দিলে তো গালি আর গালি। মানে বুঝলাম না এই জীবনে গালি খাওয়ার জীবনে শেষ হবে কিনা। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন জানতে চাই যে জুলাই আন্দোলনের সময় অনেকগুলো স্লোগান ভাইরাল হয়েছিল, যেমন জামাত শিবির রাজাকার, তারপরে হচ্ছে জুলাই নিয়ে অনেকগুলো স্লোগান ভাইরাল হয়েছিল। সেগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের স্লোগান কোনটি ছিল? আমার সব থেকে পছন্দের স্লোগান ছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই যে আন্দোলন চলাকালীন আপনারা বেশ কিছু ছাত্র নেতা এখানে লিড করছে, এদের মধ্যে ৫ জন নেতা আপনার কাছে জানতে চাই যারা সবচেয়ে বেশি আপনার দৃষ্টিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। ৫ জন নেতা: হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, দেন ৫ জন নেতা। আমি এমন নেতাদের নাম বলতে পারবো যারা হচ্ছে লাইমলাইটে আসেনি। নুরজামাল হক, তারপর হচ্ছে BM নাসিম, নিশু, তারপর হচ্ছে ফাহিম ইসলাম, তারপর হচ্ছে আরাফাত রহমান,
আমি আচ্ছা, আরেকটা দিব আমরা। চারটা নেতাকে আমরা সিলেক্ট করব, যেমন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস আর আক্তার, এনসিপি আক্তার। এই চারজনের মধ্যে কাকে কোন রিয়েক্ট দিবেন? লাভ, হা হা, এটা কোনো কথা? হ্যাঁ, আপনি এদের মধ্যে লাভ রিয়েক্ট কাকে দিবেন? হাসনাত আব্দুল্লাহ। কেন? তার সাহসিকতা আমার কাছে খুব ভালো লাগে। তার মুখে কোনো কিছু আটকায় না, সে কাউকে ভয় পায় না। সে কোনো কিছু বলার আগে দুইবার ভাবে না। হাসনাত আব্দুল্লাহ এমন কি বিশেষ গুণ আছে যাকে আপনি বেশি পছন্দ করেন? তার সাহসিকতাকে আমি অনেক পছন্দ করি। সে খুব ধুরন্ধর, সে খুব সাহসী। মানে যা বলে বলিষ্ঠ কণ্ঠে বলে। দুইবার চিন্তা করে না যে এটা বলার পরে আমার উপরে কিছু আসতে পারে কিনা। তার সব থেকে ফেভারিট ডায়লগ হচ্ছে আমার উই আর ওপেন টু কিল। তাকে দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি আন্দোলন করার জন্য। আচ্ছা, জুলাই আন্দোলনের পর বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি সরকারের কাছে আপনার চাওয়া বা প্রত্যাশা কি? বিএনপি সরকারের কাছে জুলাই নিয়ে জুলাই নিয়ে জুলাই নিয়ে জুলাই নিয়ে বিএনপি সরকারের কাছে চাওয়া মানে এখন হাসিনার আমল দেখে আমাদের শিক্ষা হয়েছে যে কোনো সরকারি লং লাস্ট করবে এমন কোনো কথা নাই, ক্ষণস্থায়ী হতে পারে। তো জুলাই নিয়ে বিএনপি সরকারকে আমার বলার একটাই উদ্দেশ্য, ওই হাসিনার আমল দেখে যেন শিক্ষা নেয় অ্যান্ড আইন প্রশাসন সবকিছুর দিক দিয়ে সূক্ষ্ম বিচার যেন নিশ্চিত করে। অনেকে বলছে বিএনপি সরকার স্বৈরাচারের পথে হাঁটছে, এটা কি আপনি একমত? স্বৈরাচারের পথে হাঁটছে বিএনপি সরকার যদি হেঁটে থাকে তাহলে অবশ্যই হাঁটা উচিত না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বর্তমান বিএনপি সরকারের সময় জুলাই যোদ্ধা এবং জুলাই পরিবার সরকারের পক্ষ থেকে মূল্যায়ন পাচ্ছে কিনা? জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধা পরিবার সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা? জুলাই যোদ্ধা এবং পরিবার সাহায্য পাচ্ছে কিনা এটা তো মানে যারা ওইভাবে একদম কাছের ক্লোজ মানুষজন মারা গেছে তারা বলতে পারবে। মানে আপনি জুলাই যোদ্ধা হিসেবে আপনি কি কি ফ্যাসিলিটি নিচ্ছেন এখন? আমি কোনোই ফ্যাসিলিটি নিচ্ছি না। আর কি প্রত্যাশা ছিল? আমার প্রত্যাশা ছিল যে এরকম একটা দেশ গঠন হবে যেই দেশে বাক স্বাধীনতা থাকবে, কারো কোনো প্রবলেমের কথা হইলে সে বলতে পারবে, তাকে গালিগালাজ করা হবে না। এটাই আমার প্রত্যাশা ছিল। যেমন কোটা আন্দোলনের মানে কোটার অধিকার নিয়ে যারা বেকার, শিক্ষিত বেকার যারা, তারা যে প্রবলেমটা ফেস করেছে, ইভেন আমিও ফেস করেছি। তখন আমার গ্রাজুয়েশন সবে মাত্র শেষ হয়েছে, আমি সব জায়গায় অ্যাপ্লাই করতেছি জবের জন্য, আমি কোনো উপর মহলের কল ছাড়া জব পাচ্ছি না। এটা তো আমার জন্য খুবই মানে সাফারিং একটা ইস্যু ছিল। আচ্ছা, বর্তমান রাজনৈতিক দল ও বর্তমান বিএনপি সরকারের কাছে আপনার কিছু বলতে চান কিনা জুলাই নিয়ে? বর্তমান বিএনপি সরকারের কাছে যেটা বলতে চাই, ছাত্র হত্যার বিচার নিশ্চিত করুক এবং হাদি হত্যার বিচার চাই। হাদি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, যদি অল্প। হাদি সম্পর্কে জানতে চাই, হাদি হচ্ছে কোন দিকগুলো আপনার ভালো লাগে? হাদি হচ্ছে এমন কোনো কথা বাদ দেয় নাই যে এক জীবনে সে না বলে গেছে। সে সব ধরনের কথাই বলে গেছে। এই জীবনে সে যদি আর বেঁচে নাও থাকে, তার এই কথা দিয়ে মানুষ সারা জীবন পলিটিক্স, দেশপ্রেম সবকিছু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আপনি ৩৬ জুলাই শেখ হাসিনা পালায়নের পর সেটাকে কেমন লাগছিল আপনার? উদযাপনটা কেমন করছে? আচ্ছা, শেখ হাসিনা যেদিন পালাইছে ওই দিন হচ্ছে আমি ঘুমাইছিলাম। তো ২টার পরে আমি ঘুম থেকে উঠছি, অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুম থেকে উঠে যখন আমি কার কাছে শুনলেন প্রথম? আমার বোনের থেকে শুনলাম। আমার বোন এখন জার্মানিতে। তো আমার বোন বললো যে হাসিনা পালাইছে। তো আমি উঠে যখন শুনলাম তখন আমি মনে করছি যে আমি স্বপ্ন দেখতেছি, মনে হয় ঘুম ভাঙে নাই তখন। তো যখন হচ্ছে ফেসবুকে ঢুকলাম, দেখি ইন্টারনেটও আসছে, অ্যাক্টিভলি চলতেছে। নেট ছিল না দেখেই তো ঘুমাইছিলাম, বোরিং লাগতেছিল তাই ঘুমাই গেছিলাম। তো দেখি যে আসলেই পালাইছে।
আচ্ছা। তো তারপরে হচ্ছে মানে রাস্তাঘাট বের হয়ে মানে দেখলাম একটা জিনিস খুবই খারাপ লাগছে যে মানুষ এই যে জ্বালাও পোড়াও ভাঙচুর করছে, এটা আমি সাপোর্ট করি না, এটা আমার কোনোভাবেই ভালো লাগে নাই। ধানমন্ডির জোনে অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে রেস্টুরেন্টে, মানে একটা ভালো একটা রেস্টুরেন্টে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমি হচ্ছে সাপোর্ট করি এগুলো না। তো আপনারাই ভাঙচুর করছেন, কারণ আপনারা না, আন্দোলন আমি সম্পৃক্ত ছিলেন। অনেক ট্রাই, একটা আঙ্কেল ভাঙতেছিল হুম, লেক ডেভিল হাউস, আর একটা আঙ্কেল হচ্ছে ভাঙতেছিল। হুম। আমি তার পায়ে ধরে আমার বাকি ছিল, আঙ্কেল আচ্ছা। ভাঙেন না, আগুন দিয়েন না। আচ্ছা, তাহলে কি কোনো বিশেষ গোষ্ঠী করেছে বা কোনো রাজনৈতিক দল এরকম? আমি তো এখন তাদেরকে চিনি না, যারা করছে তারা তো কোনো আইডি কার্ডও ঝুলে আসে নাই, আচ্ছা। কিভাবে বলি। ঠিক আছে, এ ছিল আজকের আয়োজন। আপনাদের সোনার নিউজে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আপনার মূল্যবান কথা বলার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ৩৬ জুলাই পর্যন্ত চলবে আমাদের এই জুলাইয়ের স্মৃতিকথার আয়োজন। মেনলার সৌজন্যে চলছে জুলাইয়ের স্মৃতিকথা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেনলার সৌজন্যে সোনালী নিউজের পক্ষ থেকে জুলাই যোদ্ধাকে আমাদের মেনলার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। তো ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।